আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজা চতুর্বেদী। বন্ধ সব কারখানা চালু হবে, খুলবে বিদেশের শ্রম বাজার, প্রধানমন্ত্রী। যেদিকেই তাকাই সেদিকেই অনিয়ম দুর্নীতি, মির্জা ফখরুল। পুরো দমে ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ ঢাকা দিল্লির। লভ্যাংশ দিতে পারেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত অর্ধেকের বেশি ব্যাংক। চীন ও ভারত থেকে এলো আরো 53,000 টন ডিজেল। সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক 2। ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে অযোগ্যতা ভুল নয়, অপরাধ, ফখরুল কন্যার স্ট্যাটাস। গণভোটের রায় অস্বীকার করে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, মিয়া গোলাম পরোয়ার। 32 জেলায় অতি ভারী বর্ষণ, পাহাড় ধসের আশঙ্কা। দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা। হরমুজ প্রণালীতে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করছে ইরান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে বন্ধ থাকা সব কলকারখানা চালু করা হবে। বন্ধ থাকা কলকারখানা চালু হলে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে। যেসব দেশে শ্রম পাচার বন্ধ রয়েছে সেগুলো আমরা চালুর উদ্যোগ নিয়েছি। অতি দ্রুত সেসব দেশে জনশক্তি রফতানি শুরু হবে। দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাঁশিয়া নদী পুনর্খনন কাজ উদ্বোধন শেষে অনুষ্ঠিত এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশে বন্ধ থাকা সব কারখানা চালু করার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার গঠনের 5 থেকে 7 দিনের মধ্যে আপনাদের সন্তান মুক্তাদিরকে নিয়ে আমি বসেছিলাম। তাকে বলেছিলাম কোথায় কোথায় বন্ধ কলকারখানা আছে তা বের করেন, বন্ধের কারণ বের করেন। সবগুলো আমরা ধীরে ধীরে চালু করব, যাতে আমাদের দেশে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান হয়। প্রধানমন্ত্রী বলেন, দেশের ভেতরে যারা শিল্প উদ্যোক্তা আছেন তাদের নিয়ে আমরা বসেছি, যাতে তারা নতুন নতুন কারখানা তৈরি করতে পারে। এতে আমাদের দেশের ছেলেমেয়েরা চাকরি পাবেন। শুধু তাই নয়, যেসব দেশের শ্রম পাচার বন্ধ আছে সেগুলো আমরা চালু করার ব্যবস্থা করছি। অতি দ্রুতই সেসব দেশে মানুষ যাওয়া আবার শুরু হবে। দেশের সর্বত্র অনিয়ম ও দুর্নীতির বিস্তার ঘটেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের ভেতরে যতই প্রবেশ করা হচ্ছে ততই পরিস্থিতি আতঙ্কজনক মনে হচ্ছে। শনিবার 2 মে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুসের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যেদিকেই তাকাই সেদিকেই অনিয়ম ও দুর্নীতি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন একটি সমাজ তৈরি করেছে যা নৈতিকতা হারিয়েছে। শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে। তিনি আরো বলেন, বিএনপি কখনোই উচ্চকক্ষে পিআর পদ্ধতি বা সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাবে একমত হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এসব বিষয় সামনে আনা হলেও বিএনপির অবস্থান স্পষ্ট। বাংলাদেশ সব ধরনের ভিসা দিচ্ছে এবং ভারতও কয়েক সপ্তাহের মধ্যে পুরো দমে ভিসা কার্যক্রমে ফিরবে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে। প্রায় 1.5 বছর টানাপোড়েনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে পুরো দমে ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ এরই মধ্যে সব ধরনের ভিসা দেওয়া শুরু করেছে এবং ভারতও কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে পুরো দমে ভিসা কার্যক্রমে ফিরবে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে। ভারত ভিত্তিক সংবাদ মাধ্যমটি লিখেছে, গেল মাসে দিল্লি সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যেসব বিষয় তুলে ধরেছিলেন, ভিসা স্বাভাবিকরণের বিষয়টি সেই তালিকার ওপরের দিকে ছিল। নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও চেন্নাই সহ বাংলাদেশের সব ভিসা কেন্দ্র বর্তমানে চালু রয়েছে। ফলে ভিসা কার্যক্রমে ফিরতে নয়াদিল্লির কাছ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ দেখতে চাইছে ঢাকা। ব্যাংকের লভ্যাংশ বিতরণে চলতি বছরও কঠোর অবস্থান বজায় রেখেছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ 2 অঙ্কে পৌঁছালে কোনো ব্যাংকে 2025 অর্থ বছরের জন্য লভ্যাংশ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। একইভাবে মূলধন ঘাটতি বা প্রভিশন সংরক্ষণে ঘাটতি থাকলেও অনেক ব্যাংক এবার লভ্যাংশ থেকে বঞ্চিত হয়েছে। এতে পুঁজিবাজারে তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে মাত্র 16টি ব্যাংক লভ্যাংশ ঘোষণা করতে পেরেছে। আর দেশের মোট 52টি ব্যাংকের মধ্যে এই সংখ্যা দাঁড়িয়েছে 18টিতে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্বল ব্যাংক খাতকে শক্তিশালী করতে গত বছরের 13ই মার্চ শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণায় নতুন নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। নীতিমালা অনুযায়ী কোনো ব্যাংকের খেলাপি ঋণ 10% বা তার বেশি হলে তার লভ্যাংশ দিতে পারবে না। বর্তমানে 29টি ব্যাংকের খেলাপি ঋণ এ সীমার উপরে রয়েছে, যার মধ্যে 17টি পুঁজিবাজারে তালিকাভুক্ত। দেশের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে চীন ও ভারত থেকে আরও 53,600 টন ডিজেল নিয়ে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে
এসে পৌঁছেছে। শনিবার জাহাজগুলো স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন এই তথ্য নিশ্চিত করেছে। শিপিং এজেন্ট সূত্রে জানা গেছে, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ লিলা কিংস্টন চীন থেকে 19,000 টন ডিজেল নিয়ে শুক্রবার বিকেলে বন্দরে এসে পৌঁছায়। অন্যদিকে শনিবার ভোরে ভারত থেকে 34,600 টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ প্রাইভেট সোলানা কুতুবদিয়া অ্যাংরেজে নোঙর করেছে। রাজধানী ঢাকা সহ দেশের সব থানাকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন রমনাথ মডেল থানা পরিদর্শনের সময় তিনি এ নির্দেশনা দেন। পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিউটি অফিসার এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা ও কর্মপরিস্থিতির বিষয়ে খোঁজখবর নেন। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেওয়ার নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে থানাগুলোকে দালালমুক্ত ও সুশৃঙ্খল রাখতে হবে। একই সঙ্গে দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ঝটিকা মিছিল করতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের 2 জন। তাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার সকাল 6টার দিকে রাজু ভাস্কর্যে পাদদেশে নিষিদ্ধ ছাত্রলীগের 10 থেকে 12 জন নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। এই সময় একটি মাইক্রোবাস সহ 2 জনকে আটক করা হয়। আটক 2 জন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় 2019-20 শিক্ষাবর্ষের এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাস চালক রুবেল হোসেন। জানা যায়, 10 থেকে 12 জনের একটি দল হঠাৎ শাহবাগ এলাকা থেকে টিএসসি সড়কে গিয়ে ব্যানার প্রদর্শন করে সংক্ষিপ্ত মিছিল করে। ইউনূস সরকারের অযোগ্য উপদেষ্টার সিদ্ধান্তের বলি হচ্ছে শিশুরা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ডক্টর শামারুফ মির্জা। তিনি বলেন, ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতা, অবহেলা বা ভুল নয়, এটা একটি অপরাধ। সারা দেশে 2 শতাধিক শিশু মারা গেছে। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। শামারুফ মির্জা বলেন, এটা নিয়ে আন্তর্জাতিক ম্যাগাজিন সায়েন্সে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই বিষয়টি নিয়ে কিছুদিন আগে আমিও একটি স্ট্যাটাস দিয়েছিলাম। আমার আসলে আজকাল কিছু বিষয় নিয়ে ভীষণ ঘেন্না লাগে। তিনি লেখেন, 2024-এ আমলাতান্ত্রিক জটিলতায় টিকা সরবরাহে ব্যাঘাত ঘটে, ফলে দেশ জুড়ে টিকার ঘাটতি তৈরি হয়। পরে এই ওয়েবসাইট থেকে ডাটা পর্যন্ত রিমুভ করা হয়েছে। এটা শুধু ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতা, অবহেলা বা ভুল নয়, এটা একটি অপরাধ। গণভোটে জনগণের প্রত্যক্ষ রায়কে পাশ কাটিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে এক গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। শনিবার সকাল 10টার দিকে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের আড়ালে গণভোটের রায়কে অস্বীকার করা হচ্ছে। এটি শুধু রাজনৈতিক কৌশল নয়, সরাসরি জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে অবস্থান। দেশজুড়ে আবারও ঝড় বৃষ্টির তীব্রতা বাড়ার ইঙ্গিত মিলেছে। আগামী 48 ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা জানিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ। শনিবার 2 মে দেওয়া সংস্থাটির সতর্কবার্তায় বলা হয়েছে, আজ দুপুর 1টা থেকে পরবর্তী 48 ঘন্টা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে সাময়িক জলাবদ্ধতার পাশাপাশি পাহাড়ি এলাকায় ধসের ঘটনা ঘটতে পারে। এদিকে একই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও দমকা হাওয়া। ভারতের রাজধানী দিল্লির পূর্ব ত্রিলোকপুরী এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক 16 বছর বয়সী মুসলিম কিশোরকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পূর্বের একটি বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে, যদিও ওই বিরোধের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। নিহত কিশোরের নাম আয়ান সাইফি। পরিবারের সদস্যরা জানান, আয়ান তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। সে পড়াশোনার পাশাপাশি তার মাকে প্রতিদিনের কাজে সাহায্য করত। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবি, ত্রিলোকপুরীর একটি স্থানীয় পার্কের কাছে 6 থেকে 8 জন সশস্ত্র যুবক আয়ানকে ধাওয়া করে। এক পর্যায়ে তারা তাকে ঘিরে ফেলে এবং ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। নিহতের এক আত্মীয় বলেন, তারা তাকে ঘিরে ধরে পিঠ, পেট ও পায়ে বারবার ছুরিকাঘাত করে, এমনকি তার হাতও মারাত্মকভাবে জখম হয়েছিল। নিহতের পরিবারের দাবি, এই হামলাটি ছিল পূর্ব পরিকল্পিত।
ভাকিল নামে পরিচিত এক স্থানীয় ব্যক্তির সঙ্গে অন্য কারো বিরোধের জেরে আয়নকে বলির পাঠা বানানো হয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও আরব উপসাগরীয় অঞ্চলে নিজেদের কর্তৃত্ব আরো সুসংহত করতে নৌ চলাচলে নতুন নিয়ম ও বিশেষ নিয়ন্ত্রণ বলয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। দেশটির দক্ষিণ উপকূলীয় জলসীমায় নিরাপত্তা জোরদার এবং বিদেশি হস্তক্ষেপ বন্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী আরব উপসাগর থেকে শুরু করে হরমুজ প্রণালী পর্যন্ত বিস্তৃত প্রায় 2000 কিলোমিটার উপকূলীয় এলাকায় এই বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। আইআরজিসি নৌ শাখার কমান্ড থেকে জারি করা এক বিবৃতিতে এই নতুন নীতিমালা ও সামরিক প্রস্তুতির কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।